আসসালামু আলাইকুম। আজ ২৭ জুলাই ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ২২ দিন অপেক্ষার পরও কেন শেখ হাসিনার সাক্ষাৎ পেলেন না হাসান মাহমুদ? কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের তাড়াতে চান মমতা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাশিয়ার উদ্যোগ। এবার বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেশী ভারতের দাদাগিরি যেন ফুরালো বলে। ২৪-এর গণঅভ্যুত্থানে দেশজুড়ে ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নিজেদের ছায়াতলে পরম আপনজনের মতো ঠাঁই দেয় কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার যেন পতিত স্বৈরাচার হাসিনা আর তার নিষিদ্ধ দল আওয়ামী লীগ ইস্যুতে রীতিমতো বেঁকে বসেছে নরেন্দ্র মোদীর সরকার। এক রকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে আওয়ামী লীগের কোনো মিটিং বা দলীয় নেতা কর্মীদের সাথে হাসিনার বৈঠকে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে রয়েছে ভারতের নয়া ষড়যন্ত্রের পাতাফান? একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে সাবেক ফ্যাসিস্ট পররাষ্ট্রমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন দলীয় প্রধান ফ্যাসিস্ট হাসিনার সাথে সাক্ষাতের আশায়। দীর্ঘ ২২ দিন ভারতে অবস্থান করেও তিনি কোনোভাবেই কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ পাননি পতিত স্বৈরাচারের। এর পেছনে প্রধান কারণ ভারতীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ। সূত্রগুলো বলছে, ভারত সরকার এখন হাসিনার সাথে দলীয় কোনো নেতাকর্মীকেই সাক্ষাৎ করতে দিতে রাজি নয়। বিষয়টিকে তারা দেশটির জন্য একরকমের হুমকি হিসেবে দেখছেন। শুধু হাসান মাহমুদই নয়, গুঞ্জন রয়েছে স্বৈরাচার হাসিনার ভাতিজা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ফ্যাসিস্ট মুজিবুর রহমান নিক্সন চৌধুরীও হাসিনার সান্নিধ্য পাবার আশায় দিল্লিতে অবস্থান করেছেন ১ মাসেরও ওপর। এরপরও ভারত সরকার নিজেদের নিরাপত্তা এবং বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে হাসিনার অত্যন্ত এই ঘনিষ্ঠজনকেও দেখা করতে দেয়নি। তবে বর্তমানে এই ফ্যাসিস্ট কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাদের দেখা করতে না দেয়াই শুধু নয়, বরং দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিল আওয়ামী লীগের সম্মেলন, যেটিও শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় ভারত সরকারের বাধায়। প্রতিবেশী দেশটির বর্তমান এই আচরণে মনে হতেই পারে ভারতের দাদাবাবুরা বদলে গেছে। বাংলাদেশের প্রতি সদয় হয়েছে আচরণে আর কর্মকাণ্ডে। কিন্তু জনগণকে মনে রাখতে হবে, ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী মোদী এখনও প্রায় ২৫০টি হত্যা মামলার আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারিকৃত অপরাধী ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে দেয়নি তাদের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকার পরও, বরং উল্টো আরও হাসিনাকে সেফ জোনে কড়া নিরাপত্তায় রেখেছে দাদাবাবুদের সরকার। কূটনীতিকরা মনে করছেন এটি ভারতের নয়া কোনো ষড়যন্ত্রের অংশ, কারণ ভারত কোনোভাবেই হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প তৈরি করতে চায় না বাংলাদেশে। ওরা ভালো করেই জানে, হাসিনা যেভাবে পুতুলের মতো ছিল, দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যান আর ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে চলত বাংলাদেশ, সেভাবে এদেশের কোনো আগামীর সরকার বা সরকার ব্যবস্থা পা চাটবে না কট্টর ইসলাম বিদ্বেষী মোদীর, বা দেশও চলতে দেবে না অন্য কোনো দেশের প্ল্যানে আর ইন্ধনে। এদিকে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনাকে দেখা করতে না দেয়া, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্মেলন দিল্লিতে করতে বাঁধার দেওয়াল তৈরি করতে, সকল কিছুই একরকমের বানোয়াট আর কল্পকাহিনী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর কারণ, সামনে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, যেখানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্ট নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সুতরাং ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইছে আওয়ামী লীগের কোনো কিছুতে তারা প্রশ্রয় দিচ্ছে না। এসব বুঝিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি সখ্যতা গড়ার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন আছে বলে বাঙালি জাতিকে ভুল বোঝানো, আর এর মাধ্যমে গোপনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে দেয়া, গুছিয়ে নিতে সাহায্য করা। পরিশেষে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করা। কূটনীতিকদের মতে আসন্ন নির্বাচনকে ঘিরেই ভারতের বাংলাদেশের ঘনিষ্ঠ হবার এত পায়তারা। এজন্যই তারা এমন মিথ্যা নাটক সাজাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর পতিত স্বৈরাচার হাসিনাকে বয়কটের। তাই সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে, আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে হতে হবে পতিত স্বৈরাচার হাসিনা আর তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে আরও দূরদর্শী। ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ঘিরে ফের উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
কলকাতার নিউ টাউনের একটি আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে একহাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন এবং তা নাকি ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় সম্ভব হয়েছে। মমতা বলেন, আমি তো কিছু বলিনি, ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে, এটাও একটা রাজনৈতিক কারণ। তার এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত স্পষ্ট, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সময় ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে একটি নিরাপদ আশ্রয়স্থল। তিনি কটাক্ষ করে বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে, এটা কেমন কথা? ভাষার টান বা উচ্চারণের ভিন্নতা থাকতেই পারে, ওপার বাংলার টান আলাদা হওয়া স্বাভাবিক, তাই বলে বিদেশি তকমা দেয়া যাবে না। বক্তব্যে আরও বিস্ফোরক হয়ে মমতা বলেন, বিজেপি নেতারা বলছেন ভারতে 17 লাখ রোহিঙ্গা রয়েছে এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এর প্রেক্ষিতে মমতার জিজ্ঞাসা, কে হে তুমি হরিদাস পাল? তিনি জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে জানান, ভারতে রোহিঙ্গার সংখ্যা মাত্র 2000-এর মতো, যাদের অনেকে জম্মু কাশ্মীরে ক্যাম্পে আছেন, অথচ রোহিঙ্গা আর বাঙালিদের ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হচ্ছে। মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলায় কথা বললেই এখন রিপোর্ট করতে হবে, এটাই কি এখনকার নিয়ম? বাংলা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলা ভাষার অপমান বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, যারা পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তারা তো ভারতের নাগরিক, তাদের ধর্ম, কাস্ট বা রাজ্য দেখে অধিকার ছেঁটে ফেলা যাবে না। নাম কাটার নামে বাংলা ভাষীদের হেনস্থা মেনে নেব না, সাফ জানিয়ে দেন মমতা। সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ পোস্ট দেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো। কয়েকটা আনপপুলার তথ্য দেই। 1. 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে। 2. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। 3. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 28 জুলাইয়ের মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেয়া হবে। তিনি বলেন, কমিটমেন্টের জায়গাগুলোর একটি খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠাবে বিবেচনার জন্য। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ তথ্য জানান। খসড়া নিয়ে কমিশনে আর আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, এগুলো শব্দের ব্যাপার, যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। আপনারা যদি মতামত দেন সেগুলোকে সন্নিবেশিত করেই চূড়ান্ত সনদে প্রাথমিক বক্তব্যগুলো থাকবে, প্রক্রিয়াটাও থাকবে এবং কমিটমেন্টের যে জায়গাগুলো সেগুলোও থাকবে। আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হবে। এছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হবে বলে জানান আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমাদের বিশ্বাস যে এ বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারব। 2024 পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা। এই সময় দলটি ব্যয় করেছে 4,80,04,823 টাকা। এতে ওই বছরে দলটির উদ্ধৃতের পরিমাণ 10,85,00,000 টাকারও বেশি। রোববার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতা বলেন, 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। যেসব খাত থেকে আয় হয়েছে সেগুলো হলো সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পেপার ইত্যাদি ছাপানোয়।
এ সময় রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল পূর্বে, নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফাঁসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল, প্রতিবাদ করায় অকথ্য নির্যাতন করে বিভিন্ন দলের নেতাকর্মীদের। একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। আস্থার প্রতিষ্ঠান হবে সবার কাছে, বিএনপি এটি প্রত্যাশা করে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পরপর ৩ বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নিবন্ধিত ৫০টি দলকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকার নদী ও খাল পরিষ্কার রাখতে রাজনৈতিক নেতাদের বছরে অন্তত দুবার নদীতে গোসলের আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার এই ব্যতিক্রমধর্মী প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজধানীর এক আলোচনা সভায় তিনি বলেন, মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে বছরে দুবার নদীতে গোসল করলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। জুবায়েরের এই মন্তব্য অনেকেই ইতিবাচকভাবে নিয়েছেন, এমনকি প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। এক অনুষ্ঠানে রিজওয়ানা হাসান বলেন, একটি পোস্ট পড়েছিলাম এখানে বসে বসে, সেখানে একটি কথা লেখা আছে, ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন। তিনি বলেন, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তোবা। শেষ সমাধানটা রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে। পরিবেশ রক্ষায় রাজনীতিবিদদের কার্যকর ভূমিকা এবং সচেতনতা বাড়াতে এমন প্রস্তাব ও মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে সামাজিক ও রাজনৈতিক পরিসরে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিভাবে সংরক্ষণ করব? হার্ড কপি তো বটেই, সফট কপি সংরক্ষণের জন্য আমরা মেল করে রাখতে পারি, অথবা বিশেষ ড্রাইভ ক্রয় করে সেই ড্রাইভে রাখতে পারি, অথবা বাজারে বিভিন্ন ধরনের লকার পাওয়া যায়, সেগুলো কিনে রাখতে পারি। মানে দুভাবে আমাকে রাখতে হবে, একটা হচ্ছে দৃশ্যমানভাবে, আরেকটা হচ্ছে ভার্চুয়ালি। এই দুইভাবে যদি আমি আমার ডকুমেন্ট সংগ্রহ করি তাহলে এটা হারিয়ে যাবার কোনো ধরনের আশঙ্কা নেই। একভাবে হারালেও আরেকভাবে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার সরাসরি সমর্থনের কথা জানালো রাশিয়া। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংকটের সমাধানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ক্রেমলিন বলছে, এই স্বীকৃতি ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের পথে একটি কার্যকর ধাপ হতে পারে। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া শুরু থেকেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষপাতী। আমরা 1988 সালেই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছিলাম। তিনি আরও বলেন, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে। রাশিয়ার এই অবস্থান এমন এক সময়ে এলো যখন ইউরোপ জুড়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। একই সঙ্গে ব্রিটেনেও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন 9টি রাজনৈতিক দলের 220 এমপি। এ চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং সংখ্যার দিক থেকে এটি ব্রিটিশ পার্লামেন্টের 1/3 বেশি। এমপিরা তাদের চিঠিতে যুক্তি দিয়েছেন, যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথকে এগিয়ে নেবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে।
সময়ই বলে দেবে এই স্বীকৃতিগুলোর মাধ্যমে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের বাস্তব সমাধান কতটা সম্ভব। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।